জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া 15 জানুয়ারির মধ্যেই। রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না। মুক্তিযুদ্ধ কি সুন্দর মতন দোকানদারি করতে চাও, শান্তিভাবে দোকানদারি করতে চাও, করতে চাইলে আমার সাথে ডিলে আসো। আমরা বলছি কিভাবে ডিল করবো, কি ডিলে চাচ্ছেন? কয় তোমরা আগে যেভাবে ডিল করছো সেভাবে ডিল করবো। আমরা কই না, আমরা আগে যদি ডিল করতাম তাহলে আপনি কি আওয়ামী লীগের লোক? উনি বলছে আমি আওয়ামী লীগ নাকি বিএনপি, আপনার দেখে লাভ নেই। দেশে বা প্রবাসে যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে কয়েকটি বাংলাদেশের আলোচিত খবর আপনাদের মাঝে উপস্থাপন করব। বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ খবর যা দেশের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। দর্শক, আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব মূল স্ক্রিনে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া 15 জানুয়ারির মধ্যেই। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন আয়োজনই নতুন বছরে সরকারের লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সোমবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। পরদিনই বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সময় মতোই প্রকাশ করা হবে। এ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। যে কোনো দেশেরই সংবিধান যদি দেখেন, মানে প্রায় 60 to 70% মৌলিক কথা সংবিধানে একই ধরনের থাকে। এখন ধরেন আমরা যদি এই সংবিধানটাকে কবর দিয়ে ছুঁড়ে ফেলে একটা সংবিধান লিখি, সেখানেও কিন্তু বেসিক কথাগুলো ইভেন আপনি যদি লিখতে দেন, যাকে অলরেডি সম্ভবত 2-3টি খসড়া সংবিধান মানে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে বাজারে এসেছে বা আপনাদের সামনে ডকুমেন্ট আছে, দেখবেন যে প্রায় 70% to 75% ডকুমেন্টস একেবারে সেম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সংবিধান তো আর 72-এর সংবিধান এখন নাই, ওই সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। কাজে এটা 72-এর সংবিধান কিংবা 84-র সংবিধান, 91-এর সংবিধান, 11-র সংবিধান এইভাবেই বোধহয় বলার সুযোগ নাই। আর যদি 72 সালে যদি সংবিধানের আমরা ধরে থাকি যে ভিত্তি, যে প্রথম দিকে এই 72-এ আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা হয়েছে, মুক্তিযুদ্ধে 71-এ আমরা দেশ স্বাধীনের পরপর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 71-কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর 24 কিংবা 18 কিংবা 90 এর সাথে কিন্তু 71-এর তুলনা হয় না। 71-এ আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে 71-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। আরেকটি কথা আপনাদেরকে বিনয়ের সাথেই বলি, বিকজ আমরা একেবারেই তরুণ এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই উত্থানের জন্য রাজনৈতিক একটা কণ্ঠকাকীর্ণ সময়ে, একটা প্রতিকূল সময়ে সাংবাদিকদের অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এখন গণহারে যাকে তাকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর বলে অনেক হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে। এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন হয়রানি না করা হয়। সচিবালয়ে প্রবেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেখানেও যেন সাংবাদিকদের পরিপূর্ণ অ্যাক্সেস দিতে হবে। 4th স্টেট হিসেবে এখন গণমাধ্যমকে পরিপূর্ণ বিকাশ হতে হবে এবং স্বাধীন সাংবাদিকতা একটা নতুন পথ রচনা করতে হবে। সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। এবং যেহেতু গণ অধিকার পরিষদ, যার সংক্ষিপ্ত নাম জিওপি, একটি নিবন্ধিত রাজনৈতিক দল,
কাজে আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা পত্রিকায় অনেকে এতদিন যদি লিখছে যে মাঝে মাঝে সবাই না দুই একজনে এক অংশ বা এরকম একটা লিখছে, এরকম না লেখাটার অনুরোধ করবো। এবং একই সাথে আমাদের বিশেষ করে নিবন্ধিত একটা নাম, একই নামে কিন্তু একাধিক দল নিবন্ধিত না, একটা দলই নিবন্ধিত হয়। এবং আমাদের সহযোদ্ধা 2018 সালে তার অনেক অবদান রয়েছে। ডাকসু হামলায়ও তিনি তার কান আপনার ফেটে গিয়েছিলেন। এই যে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে অনেকভাবে শারীরিকভাবে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি। ডাকসুতে সেই সময় এজিএস পদপ্রার্থী ছিলেন ফারুক হাসান ভাই সহ ওই অংশের এখানে মহানগর কেন্দ্রীয় নেতা, উচ্চতর পরিষদ, অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দ এখানে এসেছেন। কাজেই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের মধ্যে এটাই হচ্ছে তরুণদের শক্তি, যে তরুণদের মধ্যে মতানৈক্য থাকে বাট সেটা একটা পর্যায়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়। তো আপনাদেরকেও ইতিবাচকভাবে আমাদের পাশে থাকার আহ্বান জানাবো। ধন্যবাদ। এই প্রক্রিয়ার সাথে অন্যতম দুজন ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে, একজন আমাদের উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার এই অংশের, এবং আরেকজন ওই অংশের উচ্চতর পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় নেতা। দর্শক, এতক্ষণ আমাদের খবরটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বাংলাদেশে বর্তমানে কোন পরিস্থিতিতে চলছে, কিরকম হবে আগামী বাংলাদেশ, দর্শক সবাই আমাদের কমেন্টসে জানাতে পারেন। দর্শক, প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম বাছাইকৃত খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।